গুঞ্জরিকা তখন ষোড়শী কিশোরী, বনে বাদারে ছুটে খেলে তার সময় কাটে। সে বছর নদীর বানে ভেসে গেল ওদের গ্রামখানা। কত ভয়াবহ বন্যা নিজের ছোট জীবনে আর দেখেনি গুঞ্জরিকা। কোমর সুই সুই পানি, গ্রামের চতুর্দিকে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মণিকাঞ্চন নদীর উপসে পড়া জলের স্রোতের তপে পড়েই মাত্র এক সপ্তাহ গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠল। কুসংস্কার বিশ্বাসী মানুষগুলো নিজেদের কুলুষিত মন নিয়ে আল্লাহর নাম জপতে শুরু করলো। তাছাড়া তো আর কোনো উপায় ছিল না। কোথায় যাবে, কি খাবে? অনাহারে তো মারা যাবে সকলে। আমরা মানবকুল বিপদে পড়লেই কেবল সৃষ্টিকর্তার দ্বারস্থ হই। তাছাড়া সব সময় তো থাকে আমাদের ক্ষমতার বড়াই। একেবারে 15 দিনের মাথাতে গ্রামের পানির স্তর কোমল। সেইবার ওই ভয়াবহ বন্যাও পারেনি অরুণচন্দ্রী গুঞ্জরিকাকে ঘরবন্দি করতে। মেয়েটা সাঁতার জানত তো, তাই ভয়ের ডর কম ছিল। ওই হাঁটু সমান পানি অপেক্ষা করে ছুটে বেড়াতো এদিক সেদিক, বড়শি দিয়ে মাছ ধরত। তাইমুর বোনের এত হেয়ালিপূর্ণ আচরণে এক প্রকার তিতি বিরক্ত ছিল। একদিন গুঞ্জরিকা বড়শি নিয়ে মাছ ধরতে বেরোবে, সেই সময় পথ আটকালো তাইমুর। ভ্রুকুচকে বোনের দিকে তাকিয়ে রইল। গুঞ্জরিকা ভাইজানকে দেখতে আলাবোলা হাসল। চারপাশ সাবধান দৃষ্টিতে দেখল আব্বা মা থাকলে মুশকিল। মাছ ধরতে যাওয়ার 12টা বেজে যাবে। ভাইজানকে সামলিয়ে নিলেও তাদের সামলানো সম্ভব নয়। গুঞ্জরিকা 2 পা এগিয়ে এসে তাইমুরের কানের কাছে মুখটা নিল। ফিসফিস করে বলল, মাছ বিক্রি করলে যা আসবে তার অর্ধেক টাকা তোমার ভাইজান। মাছের বড় মাথাটাও তুমি খাবে। এখন আমাকে যেতে দাও কেমন? তাইমুরের ভ্রুজোড়া অধি কতর কুঁচকে গেল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোর এই মাছ বিক্রি করে কত টাকা আসে? আর কোথায় বিক্রি করিস? ভাইজানের প্রশ্নে গুঞ্জরিকা হেসে ফেলল। চাপা কণ্ঠে জবাব দিল, এই ধরো 30 থেকে 50 টাকা আসে। আর ওই যে চৌধুরী শেখরা কিনে আমাদের থেকে। তাইমুর ভ্রু তুলে বলল, বারে ভালোই তো পাস। কি করিস এত টাকা দিয়ে? ভাইজানের এমন প্রশ্নে গুঞ্জরিকার মুখটা শুকিয়ে এলো, চোখের কোণে জল জমল। হঠাৎ বোনের এমন পরিবর্তনে তাইমুর অবাক হলো বই কি। গুঞ্জরিকা বইয়ের সরে প্রত্যুত্তর করল, আব্বার শরীর ভালো না ভাইজান, আব্বাকে চিকিৎসার জন্য নগরে নিয়ে যেতে হবে। আব্বা নিজের প্রতি বড্ড উদাসীন। তুমি তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো। তুমি পড়ো ভাইজান, তোমাকে অনেক বড় হতে হবে। আব্বার অনেক স্বপ্ন তোমাকে নিয়ে। সংসার আমি ঠিক সামলিয়ে নিব, শুধু তুমি সব সময় পাশে থেকো। তাইমুর পড়াশোনায় ব্যতীত জগৎ সংসারে আর কিছুই দেখে না। বড্ড মনোযোগী সে পড়াশোনায়, সব সময় বইয়ের মাঝে ডুবে থাকে। আব্বার ঘাম ঝরানো পরিশ্রম সে কখনোই ব্যথা যেতে দিবে না। ছেলেটার অদর পল্লবে সন্তুষ্টির হাসি রেশ ছড়ালো। বোনের মাথায় স্নেহের হাত রাখলো। সব সময় পাশে আছি বোন। আচ্ছা, তোর পড়তে ইচ্ছে হয় না গুঞ্জ? গুঞ্জরিকা মলিন হাসলো, ইচ্ছে হয়তো, কিন্তু আমি পড়লে আমাদের কপালে আর ভাত জুটবে না ভাইজান। আর তাছাড়া 2 দিন পরে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাব, মন দিয়ে সংসার করব। তুমি পড়লেই হবে ভাইজান। তুমি না হয় আমার হাতে কলমে শিক্ষাটা দিও। তাইমুর মৃদু আওয়াজে হেসে ফেলল, তোর এত বিয়ের শখ রে গঞ্জু? আব্বাকে বলবো নাকি ছেলে দেখতে? তুই বাড়ি থেকে গেলে সব আমার হবে। তোর আর কোনো প্যানপ্যানানি শুনতে হবে না। আহা কি শান্তি! ভাইজানের কথাতে গুঞ্জরিকা ঈষৎ লজ্জা পেল। ওকে খেপাতেই যে এগুলো বলছে সেটা খুব ভালো করেই বুঝলো মেয়েটা। মাথা নুইয়ে ফেলল, আমার শখ নেই ভাইজান। চন্দ্রা বলে আমি খুব গুণী মেয়ে, খুব ভালো একজন বৌমা হব। তাইমুরের ঠোঁটের কোণে দৃশ্যমান হাসি বাড়ল। চন্দ্রা ভুল কিছু বলে নাই। রূপে গুণে পরিপূর্ণ তার বোন, কোনো কমতি নেই। মুখে বলল, এখন থেকে
আমার কাছে প্রতি রাতে পড়তে বসবি কেমন? আর তোর ওই সখী আসবে কি এখন? শেষের কথাটা একটু ইতস্ত করেই শুধালো তাইমুর। কুঞ্জরিকা খিলখিলিয়ে হেসে উঠল। আসবে আসবে, ওরে ছাড়া আমি একা মাছ ধরি না ভাইজান। তাইমুর শুনল, তবে ভাব ধরল শোনেনি। ঘরের দিকে হাঁটা ধরল। গুঞ্জরিকা হাসতে হাসতেই ঘরের দেওয়া থেকে পানির মধ্যে নেমে দাঁড়ালো, সুমুখে অগ্রসর হলো। তৎক্ষণাৎ পিছন থেকে তাইমুরের ব্যস্ত কণ্ঠ ভেসে এলো, গুঞ্জু, আমিও যাব তোর সাথে। দাঁড়া তুই, আমি আমার বড়শি নিয়ে আসছি। কুঞ্জরিকা দাঁড়িয়েছে ততক্ষণে, জমিয়ে রাখা হাসিটুকু আর ধরে রাখতে পারল না। উচ্চ শব্দে হেসে ফেলল। চারপাশ মুখরিত হলো রিনরিনে হাসির আওয়াজে। বোনের হাসিতে তাইমুরের অধর যুগলেও হাসি দেখা মিলল। ভাই বোনের ভালোবাসা ভীষণ সুন্দর। অতীত এত সুখকর হয় কেন? কোথায় গেল সেই সুবর্ণ দিনগুলো? কোথায় গেল গুঞ্জরিকার ভাইজান? সবাই কেন ফাঁসির কাঠগড়ায় ওকে দাঁড় করিয়ে হারিয়ে গেল? গুঞ্জরিকার বড় স্বপ্ন ছিল মিষ্টি একটা বউ হওয়ার, পরিবারের সবাইকে মাথায় তুলে রাখার, কিন্তু ভাগ্য সেই সুযোগ আর কোথায় দিল? ভাগ্য তো তার বহুরূপ দেখাতে ব্যস্ত। গুঞ্জরিকা ছলছল লোচন জোড়া নিয়ে বিড়বিড় করে আওড়ালো, যারে আমি আপন ভেবে দিলাম বুকে ঠাই, সে আমারে সবার আগে করলো পর। আকাশ কুসুম ভাবনার মাঝে গুঞ্জরিকার চোখে ঘুম ধরা দিল। মাত্রই নিদ্রার আবেশে আখি জোড়া বুঝেছে, অমনি অদিতির কণ্ঠস্বর কর্ণগোচর হলো, ভাবিজান কোথায় তুমি? আমায় শাড়ি পরিয়ে দাও। তোমার অপেক্ষায় সেই কখন থেকে নিচে বসে আছি। গুঞ্জরিকার মাথাটা বড্ড ধরেছে। খুব কষ্টে নেত্রপল্লব মেলে চাইল, তবে অপর পক্ষকে তা বুঝতে দিল না। সেই বিকালে ঘরে এসে গাঁটি বেঁধেছে আর বেরোয়নি বাইরে। এমনকি ঘরের দুয়ারের কপাট লাগতেও ভুলে গেছে। আজকাল কল্পনার জগতে এতটাই মেজেছে গুঞ্জরিকা। পাশ ফিরে দেখল চৌখাটের সামনে অদিতি মন বার করে দাঁড়িয়ে আছে। গুঞ্জরিকা শোয়া থেকে উঠে বসলো, মুখে হাসি ফুটিয়ে বলল, আরে অদিতি, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। অদিতি গুটি গুটি পায়ে কক্ষের ভেতরে প্রবেশ করলো। হাতে শাড়ি গয়নাসহ সাজুগুজুর সংগ্রাম দেখা যাচ্ছে। এগিয়ে এসে ওগুলো পালঙ্কে রাখলো। পুনরায় যে দরজাটা লাগিয়ে দিয়ে এলো, বসলো গুঞ্জরিকার সম্মুখে। জবাব দিল, তুমি এমন চুপচাপ হয়ে যাচ্ছ কেন? এই সংসার তোমার স্বামীর, তোমার অধিকার সবচেয়ে বেশি ভাবিজান। মেয়েটা এন বাচ্চামো কথায় গুঞ্জরিকা মাথা নেড়ে ক্ষীণ হাসলো। যে স্বামী আমার নেই তার সংসারে আমার আবার কিসের অধিকার? আজ আছে হয়তো কাল থাকবো না। অদিতির হঠাৎ কী হলো কে জানে। নিঃশব্দে গুঞ্জরিকার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নেত্র যুগল বুঝে নিল, মুখ ফুটে কোনো কথা বলল না। নীরবতায় আচ্ছন্ন হয়ে পড়ল বদ্ধ ঘরের চারপাশ। গুঞ্জরিকা নিশ্চুপ থেকে অদিতির চুলে বিনি কেটে দিতে লাগলো। মেয়েটার মনের অবস্থা ঠিকই বুঝেছে। বাপের বাড়িতে পর করে নতুন অচেনা একটা বাড়িতে আপন করা একটু কষ্টের বটে। যেই বাড়িতে নিজের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, নিজের শৈশব কাটে, সেই বাড়ির অতিথি হওয়ার গল্পটা যে এতটা সহজ হয় না। কত সংখ্য বুক ব্যথার গল্প রয়ে যায় লোক সংখ্যর অন্তরালে। নারী জীবন বড্ড অদ্ভুত। গুঞ্জরিকার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছুক্ষণের ব্যবধানে অদিতি আঁখি মেলে চাইল, ব্লাইন্ড গলায় শুধালো, ভাবিজান, মেয়েদের জীবন এমন অদ্ভুত কেন? তোমাকে দেখে আমার খুব ভয় হয়। আমি বিয়ে শব্দটাকে ভয় পাই। মায়ের সব খারাপ কাজ আমার উপরে বর্তাবে না তো ভাবিজান? একটু সুন্দর সংসার আমার হবে তো? গুঞ্জরিকা একটু অন্যমনস্ক ছিল। এমন কথাতে নজর ফিরিয়ে অদিতির আনমনে তাকালো। হাসি মুখে আশ্বস্ত করলো, ভালোদের সাথে খারাপ হয় না গো। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ভয় পেও না তুমি, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। দেখো তোমার খুব সুন্দর একটা সংসার হবে।
অথচ তোমার সাথে যে দিব্য খারাপ হলো ভাবিজান। অদিতির কেশে চলমান গুঞ্জরিকার হাতটা থেমে গেল। তৎক্ষণাৎ ফিরতি কোনো জবাব দিল না। কিয়ৎ সময় পেরোলো, মেয়েটা কথা ঘুরানোর প্রয়াস চালালো। এই অদিতি, সময় তো পেরিয়ে যাচ্ছে, মাগরিবের নামাজের সময় ইতোমধ্যে শেষ হয়েছে, ওঠো জলদি, শাড়ি পরবে না? অতিথিরা এলো বলে উত্তর থেকে গুঞ্জরিকার পালিয়ে যাওয়ার ব্যথা চেষ্টাটা ঠিকই বুঝল অদিতি। কিছুক্ষণ নিশ্চুপ রইল, অকস্মাৎ জানতে চাইল, আচ্ছা তোমার কি জীবনে আরও কোনো ইচ্ছা নেই ভাবিজান? মনে হয় না একটা বার সপ্তাহ পুনরায় নিজের মতো করে নতুন করে সাজানোর কথা? গুঞ্জরিকার ঠোঁট জোড়া দুপাশে প্রসারিত হলো, মৃদু হাসলো, একটু ভাবুক হলো। ইচ্ছা আছে তো। কেউ যদি আমার মাথায় একটু হাত বুলিয়ে জিজ্ঞাসা করতো আমি কেমন আছি, আমি জবাবে খুব কাঁদতাম, ব্যাস এতটুকুই ইচ্ছে। অদিতি এমন অদ্ভুত ইচ্ছার কথা এই জীবনে প্রথম শুনল। হতভম্ব হয়ে ফ্যাল করে তাকিয়ে রইল। মেয়েটার গাল বেয়ে পানির গড়িয়ে পড়ল। গুঞ্জরিকা হেসে ফেলল, আরে পাগলি মেয়ে, কাঁদে না। সুখের সময় কাঁদতে নেই, ওই সময়টুকুতে কেবল হাসবে। কাঁদানোর জন্য অন্যরা তো আছে। এখন দ্রুত ওঠো, হাতে অনেক কাজ। মুখের কথাতে ইতি টেনে এক প্রকার জোর করে অদিতিকে তুলে সাজানো শুরু করলো গুঞ্জরিকা। পাক্কা 30 মিনিট সময় নিয়ে মেয়েটাকে সাজিয়ে দিল। তার কিছুক্ষণ পরেই সারথি এসে অদিতিকে নিজের সঙ্গে নিয়ে গেল। গুঞ্জরিকা মন থেকে দোয়া দিল মেয়েটাকে। এই পরিবারে এই একটা মানুষ কখনো ওর সঙ্গ ছাড়েনি। ভালো মন্দ কোনো অবস্থাতেই না। আল্লাহ মেয়েটার খুব ভালো করুক, কোনো খারাপ কখনো যেন মেয়েটাকে ছুটে না পারে। গুঞ্জরিকা আপাতত নিজের কক্ষে একাকী বসে আছে। একটু বাইরে যাওয়ার প্রয়োজন, সবাই যার যার কাজে ব্যস্ত। বড় কথা, এইসব অনুষ্ঠানে এ বাড়িতে থাকতে একটু মন টানছে না। দম বন্ধ হয়ে আসছে। প্রকৃতির সংস্পর্শে যাওয়ার বড্ড প্রয়োজন। যেই ভাবা সেই কাজ। পালঙ্ক থেকে নেমে টেবিলের ওপরে থাকা লণ্ঠটা হাতে উঠিয়ে নিল, পায়ে পায়ে কক্ষ ত্যাগ করলো। সিঁড়ি কাছটায় আসতেই চন্দ্রার মুখোমুখি হলো। দুজনেই থমকে দাঁড়িয়ে পড়ল, দৃষ্টি নিবিষ্ট হলো একে অপরের মুখমণ্ডলে। চন্দ্রা নিজ থেকেই প্রথমে জিজ্ঞাসা করলো, নিচে কোথায় যাচ্ছিস? আজ না তোর নিচে যাওয়া নিষেধ গুঞ্জু। গুঞ্জরিকার মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না, যত কিঞ্চিত পরিমাণ হাসলো অবধিও না। শান্ত কণ্ঠের জবাব ছুটে গেল চন্দ্রার দিকে, এখন আমি কোথায় যাব না যাব সেটাও কি তুই ঠিক করে দিবি? তা হবে কেন, আম্মা তো তখন এটাই বললো, তাই তোকে বলছি। আচ্ছা, জানানোর জন্য ধন্যবাদ। এখন সামনে থেকে সরে দাঁড়া। আজকাল নিজেকে খুব রূপবতী মনে করছিস মনে হচ্ছে। 3 বেলায় রঙের নতুন নতুন শাড়ি পরছিস, ভীষণ সুন্দর লাগে কিন্তু তোকে। প্রতিটা কথার আড়ালে শঙ্খ খোঁচা। অথচ গুঞ্জরিকা এইসব বেপরোয়া করলে তো এই পর্যায়ে না চাইতেও হাসলো। তুই তো নিজেই বলতিস রূপে গুণে আমার ধারে কাছে তুই নেই। চন্দ্রার হাসি মুখটা মলিন হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে সবটা হজম করে নিল। ছোট্ট করে বলল, নিজে জিততে আমাকে ছোট করছিস তুই গুঞ্জ? এতটা পরিবর্তন তোর? তুই যদি ভেবে থাকিস আমি সতী নিয়ে সংসার করব তাহলে সবটা ভুল ধারণা। আমি এখন এই পরিবারের 2 দিনে অতিথি মাত্র। তোর সংসার তোরই থাকবি। প্রতিযোগিতায় না নেমে ভালোবেসে সবটা নিজের আপন করে নেই। কথাগুলো বলে গুঞ্জরিকা চন্দ্রার পাশ কাটিয়ে নিচের উদ্দেশ্যে হাঁটা ধরল। চন্দ্রা খুশি হলো নাকি বেজার হলো ঠিক বোঝা গেল না। মেয়েটা আচমকা ক্রোধান্বিত স্বরে বলে বসলো, তুই চলে যা গুঞ্জু, আর কখনো ফিরে আসিস না এখানে। তুই থাকলে আমি কখনোই ভালো থাকতে পারবো না। কথাটা হয়তো অপরপক্ষে ঠিকই কর্ণগোচর হলো। চন্দ্রার শ্রাবণেন্দ্রিয়ে প্রবেশ করলো অপ্রত্যাশিত কিছু কথা। আমার উপস্থিতিতে অনুপস্থিতিতে কোনোটাতেই তুই ভালো থাকতে পারবি না। ভালো থাকতে যত সামান্য হলেও পণ্য জমাতে হয় নিজের ঘটিতে। মাত্রই বাজার থেকে ফিরেছে শাহরিয়ার। আজ কাঁচা মালামাল কেনার
চাপ একটু বেশি থাকার দরুন বাড়িতে ফিরতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। স্বামী বাড়িতে আসতে কমলিকা ব্যস্ত হয়ে পড়েছে। এটা সেটা এনে এগিয়ে দিচ্ছে। শাহরিয়ার নিজের পরিহিত পাঞ্জাবি খুলতে ব্যস্ত। কমলিকা গামছা হাতে পায়ে পায়ে এগিয়ে এসে ছেলেটার ঠিক ডান পাশটায় দাঁড়ালো। মুখে হাসি ফুটিয়ে চেয়ে রইল। শাহরিয়ার পাঞ্জাবি খুলে পাশ ফিরল। বউ তুলে জিজ্ঞাসা করলো, সব ঠিকঠাক ছিল তো বউ রানী? মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কমলিকা চোখ নুয়ে মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। শাহরিয়ার জবাব পেতেই আনলার দিকে অগ্রসর হলো। লুঙ্গি খোসা অবস্থাতেই ফের শুধালো, আম্মা ঠিক আছে? ঠিকভাবে খেয়েছেন আজ? জি, তবে আমার কোমরের ব্যথাটা বেড়েছে। আজ গোসল করাতে যে বেশ কসরত করতে হয়েছে। আমার মনে হয় আম্মাকে নগরে নিয়ে যে চিকিৎসা করার প্রয়োজন। এইসব কবিরাজের জার ফুঁকে আর কাজ হচ্ছে না। শাহরিয়ার লুঙ্গি এবং স্যান্ডো গেঞ্জি নিয়ে পেছনে ফিরল। কপালে গুটি কয়েক চিন্তার ভাঁজ দৃশ্যমান হলো। ভ্রু কুঁচকে ভাবল কি ওর কাল। ইশারায় কমলিকাকে গামছাটা দিতে বলল। প্রতি উত্তর করল, আচ্ছা, 2-1 দিনের মধ্যেই হাতের কাজ সেরে আমাকে নিয়ে নগরেই যাব। ওই মানুষটা ছাড়া আমি বড্ড একা গো বৌরানী। কমলিকা সন্তুষ্ট হলো জবাবে। ওর নিজের মা নেই, শাশুড়িকে আগড়েই বেঁচে আছে। মিষ্টি করে হাসলো মেয়েটা। গামছাটা শাহরিয়ার এর হাতে দিয়ে দিল। পরপরই বলল, আজ গোসল না করলে হতো না? এমনিতেই আপনার ঠান্ডা লেগে আছে, গরম পানি আছে, ওটা দিয়ে সম্পূর্ণ শরীর মুছে নিলেই তো পারেন। বইয়ের এমন বকা বকা কথা শুনতে বেশ ভালো লাগে শাহরিয়ারের। হেসে ফেলল ছেলেটা। সারাদিন ধুলোবালির সাথে থেকে বলছো গোসল না করতে। এই শরীর নিয়ে রাতে আমার ঘুম হবে না। কম করে কয়েক মগ পানি ঢেলে আসি মাথায়। কমলিকা এক কথায় মেনে নিল। বলল, আচ্ছা, আপনি গোসল দিয়ে আসুন, আমি ততক্ষণে খাবার বেড়ে আনি আপনার জন্য। শাহরিয়ার হেসে মাথা নেড়ে উল্টো ঘুরল। সম্মুখে 2 পা এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। বাড়ির উঠানে দিয়ে হেঁটে অতি পরিচিত একজন মানুষ ওদের ঘরের দিকেই এগিয়ে আসছে। কমলিকা নিজেও তাকিয়েছে ততক্ষণে। এই অসময়ে মানুষটাকে দেখে ঈষৎ অবাক হয়েছে বৈকি। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিল। কক্ষ থেকে বেরিয়ে সামনে অগ্রসর হলো। দাওয়ায় দাঁড়িয়ে হাসি মুখে জিজ্ঞাসা করলো, আরে ভাবি যে, আসেন ভাবি, কেমন আছেন? কুঞ্জরিকা হেঁটে এসে কমলিকার মুখোমুখি দাঁড়ালো। হাঁপাচ্ছে মেয়েটা। দেখে মনে হচ্ছে এই 5 মিনিট হেঁটে এসে ক্লান্ত হয়ে পড়েছে। বড় বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করলো। মুখে হাসি ফোটানোর প্রয়াস চালালো। ছোট্ট করে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ভাবি পানি হবে একটু? অবশ্যই ভাবি, আপনি ঘরের ভেতরে এসে বসুন, আমি এখনই পানি নিয়ে আসছি। গুঞ্জরিকা হ্যাঁ সূচক মাথা দোড়ালো। কমলিকা জবাব দিয়ে খাওয়ার ঘরের দিকে ছুটল। শাহরিয়ার দুয়ারের সম্মুখে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। পরিচিত সেই হাসি খুশি উজ্জ্বল মুখটা আজ ফ্যাকাশে দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে ওর বোনটা দীর্ঘদিন রক্ত শূন্যতায় ভুগছে। গুঞ্জরিকার যখন বিয়ে হয়ে শেখ বাড়িতে আসে তখন শাহরিয়ার অতিবাহিত ববগুড়ে একজন ছেলে। মাঝে মধ্যে শেখ বাড়িতে যাওয়া হতো বন্ধুর কাছে। কথায় কথায় গুঞ্জরিকার সাথে সম্পর্ক গড়ে ওঠে। শাহরিয়ার এর দেওয়ার মন খুব মায়া হতো মেয়েটাকে দেখে। গুঞ্জরিকা যখন মন বার করে বলতো ওর 7 কুলে কেউ নেই, তখন শাহরিয়ার এর বুক ভার হতো। ভাইয়ের স্নেহের হাতটা মাথার উপরে রাখত। সেই থেকে ভাই বোনের সুন্দর একটা সম্পর্ক বিদ্যমান দুজনের মাঝে। যে কোনো সুখবর সময় কিংবা বিপদে মেয়েটা সবার আগে শাহরিয়ারকে স্মরণ করে। আজও হয়তো তার ব্যতিক্রম নয়। শাহরিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে শুধালো, ভাবি আপনার শরীর খারাপ নাকি? দেখে তো অসুস্থ মনে হচ্ছে। ভেতরে এসে বসুন আগে। কথাটা বলেই দরজার সামনে থেকে সরে দাঁড়ালো শাহরিয়ার। গুঞ্জরিকা নিঃশব্দে কক্ষ প্রবেশ করলো, বিছানায় বসলো। মাথাটা
কেমন ঝিমঝিম করছে, বুকটা শব্দ তুলে লাফাচ্ছে, অথচ কারণ অজানা। মেয়েটার নিকট কিছুক্ষণ চুপ থেকে রয়ে শুয়ে উত্তর দিল, আমি ঠিক আছি ভাইজান, আপনার সাথে কথা ছিল কিছু। পরক্ষণে নজর শাহরিয়ার দিকে পড়তেই বলে উঠল, দুঃখিত অসময়ে আসার জন্য। আপনি আগে হাতের কাজ সেরে আসুন ভাইজান, আমি অপেক্ষা করছি। শাহরিয়ার বাদদের মতো মাথা নাড়ল। রাত হয়ে যাচ্ছে, সময় ক্রমশ পেরিয়ে চলেছে। বেশি দেরি হলে সমস্যা, জবাব দিল। আচ্ছা ভাবি, আপনি বসুন, আমি বেশি সময় নিব না। গুঞ্জরিকা মাথা নেড়ে সম্মতি দিল। শাহরিয়ার হেসে দ্রুত পায়ে প্রস্থান করলো। ততক্ষণে কমলিকা পাশে এসে দাঁড়িয়েছে, একেবারে বাত নিয়ে এসেছে। মেয়েটার পাগলামিতে গুঞ্জরিকার চোখ চড়ক গাছ। আশ্চর্য হয়ে জানতে চাইল, আপনি পাগল হয়েছেন ভাবি? আমি এখন কিচ্ছুটি খাবো না, ভাইজানের সাথে দুটো প্রয়োজনীয় কথা বলেই চলে যাব। কমলিকা হাতের থালা এবং পানির মগ টেবিলের উপরে রাখলো। এগিয়ে এসে গুঞ্জরিকার পাশে বসে ওকে দু হাতে নিজের সাথে জড়িয়ে ধরলো। মেয়েটার আকস্মিক এমন কাজে গুঞ্জরিকা চমকালো। কমলিকা নরম আদুরে গলায় আবদার করলো, আপনি আমার বড় বোনের মতো ভাবি। আমার কোনো বড় বোন নেই, ছোট বোনের কথাটা রাখুন। 2 লোকমা হলেও মুখে দিন, না হলে আমার মন শান্ত হবে না। এত আহ্লাদ, এত নিঃস্বার্থ ভালোবাসা পেতে গুঞ্জরিকার চোখের কোণে পানি জমল। সেই দুপুরে ভাত খায়নি গুঞ্জরিকা, ওই ভাতের দানা গলা দিয়ে নামতো না। দোতলায় উঠেই এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নিয়েছিল অপর পক্ষের হাতের মুঠো থেকে। বেশ শক্ত করে দুটো কথাও শুনিয়েছিল। আজকাল ওই মানুষটার সান্নিধ্য বড্ড পীড়া দেয় গুঞ্জরিকাকে। মানুষটা অসহায় চাহনিতে গুঞ্জরিকার দিকে তাকিয়েছিল। হয়তো সেও থামাতে পারেনি, জোর খাটাতে পারেনি। আর গুঞ্জরিকা পিছু ফিরে দেখেনি। অযথা মায়া বাড়িয়ে লাভ কি? সেই স্টেশন পেরিয়ে এসেছে, সেখানে ফিরে কেন দেখবে? কক্ষে ঢুকেই শৈলে কেঁদেছিল, বুক উজাড় করে কেঁদেছিল মেয়েটা। নিজের অহেতুক ভাবনার স্বেচ্ছায় ইতি টানল গুঞ্জরিকা। নিজেকে সামলিয়ে দুহাত উঠিয়ে আলগোছে কমলিকার পিঠের ওপরে রাখলো, মুচকি হাসলো। এভাবে আবদার করলে না রেখে পারি? কমলিকা খুশিতে গদগদ হয়ে উঠল। গুঞ্জরিকাকে ছেড়ে দাঁড়ালো, হাত ধুয়ে এসে খাবারের থালা হাতে এগিয়ে এলো। আমি আপনাকে খাইয়ে দেই ভাবি। গুঞ্জরিকার মুখের হাসি বাড়ল, মাথা নাড়ল, জি অবশ্যই। কমলিকা অনুমতি পেতেই তড়িঘড়ি করে এসে পাশে বসলো। ভাত মেখে গুঞ্জরিকার মুখের সামনে এক লোকমা ধরল। গুঞ্জরিকা জলপূর্ণ ছলছল নেত্র যুগল নিয়ে কয়েক সেকেন্ড চেয়ে রইল, পর মুহূর্তেই খাবারটুকু মুখে নিল। কিছু মানুষ থাকে অসাধারণ, তাদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক থাকে না, অথচ দিব্যি তারা আমাদের ভরসার স্থল হয়ে ওঠে। দুদিনেই কেবল তাদের সঙ্গই পাওয়া যায়। বহুমাত্রিক স্বার্থের এই পৃথিবীতে স্বার্থান্বেষী মানুষের ভিড়ে এখনও কিছু সৎ চমৎকার মনের মানুষ রয়ে গেছে। তাই তো পৃথিবী এখনও মানুষের বসবাসযোগ্য আছে। অসহায়েরা বাঁচার স্বপ্ন দেখতে পারে। শেখবাড়ি পরিবেশ হাসি ঠাট্টায় মুখরিত। আমন্ত্রিত অতিথিদের পায়ের ধুলো পড়েছে ইতোমধ্যে বাড়িতে। ক্ষণে ক্ষণে বসার ঘরে থেকে ভেসে আসছে উচ্ছ্বাসের আওয়াজ। পরিবারের প্রায় সকলে অতিথিদের সাথে সেখানেই উপস্থিত আছে। সবাই খুশি আমেজে মেতে থাকলেও আরুষের মুখমণ্ডল গম্ভীর দেখাচ্ছে। গুঞ্জরিকাকে সে শাহরিয়ারদের বাড়ির দিকে যেতে দেখেছে। আর এখানেই দুশ্চিন্তাটা। শাহরিয়ার গুঞ্জরিকার সবচেয়ে বড় বিশ্বাসের স্থল। নতুন কোনো উপায় ছেলেটা ঠিক খুঁজে দিবে। গুঞ্জরিকাকে কোনোভাবেই হারাতে পারবে না আরুষ, কোনোভাবেই না। তাকে বাঁধতে প্রয়োজনে যতটা করতে হয় করবে, নিজের নাম খারাপের প্রয়োজন পড়লেও করবে। যদিও তার সৎ সামান্য বাকি অবধি নেই। আকাশকুসুম ভাবনার মাঝে আরুষের কর্ণগোচর হলো পাত্রের পিতার কণ্ঠস্বর, আরুষ বাবা, তোমার বউ মানে আমাদের বৌমা কোথায়? তাকে তো কোথাও দেখছি না। আরুষ একটু নড়েচড়ে বসলো, মেঝেতে নিবিষ্ট দৃষ্টি তুলে ওনার দিকে তাকালো, হাসার চেষ্টা করলো। জবাবে গুরু গম্ভীর কণ্ঠস্বর ভাসমান
হলো কক্ষ জুড়ে। আমার বউ বাড়িতে নেই, বাড়িতে এলেই পরিচয় করিয়ে দেওয়া হবে। এত রাতে বাড়ির বউ বাইরে কোথায় গেছে? বিষয়টা একটু দৃষ্টিকটু বটে, তবে তামজাদ চৌধুরী নামে ভদ্রলোক সেসব গোনায় ধরলেন না, হাসলেন। আচ্ছা বাবা। ঘাড় ঘুরিয়ে আসমান শেখের দিকে চাইলেন। ভাইজান, তাহলে মেয়েকে নিয়ে আসতে বলুন, আমরা কথা এগোই। আড্ডা তো অনেক হলো, এবার আসল কাজে আসি। আসমান শেখ দ্রুত মাথা নেড়ে সম্মতি দিলেন। জি ভাইজান, অবশ্যই। পরপরই সারথিকে ইশারা করলেন অদিতিকে বসার কক্ষে আনার জন্য। সারথি ইশারায় আশা বুঝিয়ে ঘর থেকে প্রস্থান করল। মিনিট পাঁচেকের ব্যবধানে কক্ষের সম্মুখে অদিতিকে নিয়ে হাজির হলো চন্দ্রা। পিছনের সাথীরও আছে। অদিতি সালাম দিল সকলের উদ্দেশ্যে। উপস্থিত সকলে বিড়বিড় করে উত্তর দিল। চন্দ্রা অদিতিকে সঙ্গে নিয়ে স্লোথ গতিতে এগিয়ে এসে আরুষের পাশে বসিয়ে দিল। নিজে ওর পাশেই দাঁড়ালো। সারথি এসে পুন্ডায় মায়ের পাশেই বসলো। এক দেখাতেই পাত্রপক্ষের মেয়ে পছন্দ হয়ে গেল। পাত্রপক্ষের সবার সমস্বরে আওড়ালেন মাশাআল্লাহ। ইতোমধ্যে সবার সাথে পরিচয় পর্ব শেষ হয়েছে। নতুন আরও একটা মুখ দেখতে তামজাদ চৌধুরী জিজ্ঞাসা করলেন, এটা কি আমাদের বৌমা? আয়েশা শেখ খুশিতে গদগদ হয়ে পড়লেন। তাৎক্ষণিক জবাব দিলেন, জি, অথচ মুখের কথাকে সমাপ্তি টানতে পারলেন না। ওনাকে থামিয়ে দিয়ে অদিতি বলে উঠল, ভাবি আমাদের পরিবারের নতুন সদস্য, ভাইজানের দ্বিতীয় স্ত্রী। আমার ভাবিজান একটু প্রয়োজনে বাইরে গেছে, ফিরে আসবে কিছু সময়ের মধ্যেই। পরিবারের সকলের মুখমণ্ডল থমথমে হয়ে উঠল। কেবল হাসির দেখা মিলল আরুষ এবং আসমান শেখের অদূর যুগলে। চন্দ্রা ভীষণ অপমান বোধ করল। রাগান্বিত চোখে মেঝেতে চেয়ে রইল। দুইজন মানুষের থেকে দূর কম জবাব পেয়ে পাত্রপক্ষের হয়ে আসা তিনজন বেশ অবাক হলো। আশ্চর্য হয়ে পড়ল অদিতির এমন স্পষ্ট জবাবে। এখানে পরিবারের সকলে উপস্থিত, অথচ কারো পরোয়া না করে কি নির্দ্বিধায় জবাব দিল। গ্রাম প্রধান জামশেদ চৌধুরী এই মেয়ের স্বাধীন চেতা মনোভাব সম্পর্কে অবগত ছিলেন, আজ স্বচক্ষে দেখেও নিলেন। তাজমাত চৌধুরী হাসি মুখে অদিতিকে জিজ্ঞাসা করলেন, ভালো আছো মা? নাম কি তোমার? অদিতি মাথা নুইয়ে নরম কণ্ঠে উত্তর করল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এবং আমার নাম অদিতি শেখ। মাশাআল্লাহ মা, তোমার মতোই সুন্দর তোমার নাম। পড়াশোনা করেছো তো মা? আমার পড়াশোনা চলমান এবং এটা আমি চলমানই রাখতে চাই। কথার মাধ্যমে ঘুরিয়ে পেঁচিয়ে নিজের দাবিটা ঠিকই জানিয়ে দিল অদিতি। পাত্র রবি বেশ উপভোগ করছে তার হবু স্ত্রীর কথাবার্তাগুলো। ইতোমধ্যে সে নিজের সিদ্ধান্তে উপনীত হয়েছে, হয় অদিতি নয়তো কেউ নয়। প্রথম সাক্ষাতেই তার অদম্য রূপে পা পিছলে পড়েছে ছেলেটা। তামজাদ চৌধুরী এই পর্যায়ে ছেলের দিকে তাকালেন, ইশারায় জানতে চাইলেন মেয়ে পছন্দ কিনা। রবি তখনই মাথা নেড়ে সম্মতি দিল। অমনি ওনার মুখে হাসি ফুটে উঠল। আসমান শেখের দিকে চেয়ে বললেন, ভাইজান মেয়ে আমাদের পছন্দ হয়েছে, বিয়ের তারিখ আগামীকাল সকালে জানিয়ে দেওয়া হবে। তামজাদ চৌধুরীর মুখ নিঃসৃত কথা শোনা মাত্রই আলহামদুলিল্লাহ ধ্বনিত মুখরিত হলো কক্ষের চারপাশ। আসমান শেখ মুচকি হাসলেন, ঠিক আছে ভাইজান, আমাদের কোনো সমস্যা নেই, আপনারা নিজেদের সুবিধা মতোই করুন। এমন জবাবে সন্তুষ্ট হলেন তামজাদ চৌধুরী। হয়তো নিজেও কিছু বলতে নিচ্ছিলেন, সেই সময়ে অদিতি বলে বসল, আমি পাত্রের সাথে একাকী কিছু কথা বলতে চাই। ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটালো অদিতির বলা কথাটা। সকলে হকচকিয়ে গেল, অথচ রবি মৃদু শব্দ হেসে ফেলল, বলল, জি অবশ্যই, কেন নয়। অদিতি পুনরায় সবাইকে সালাম দিয়ে উঠে দাঁড়ালো। রবির দিকে আরও দৃষ্টিতে তাকালো। আসুন আমার সাথে। অদিতির পিছু পিছু বসার ঘর থেকে বেরিয়ে গেল রবি। গুরুজনেরা ফ্যাল ফ্যাল করে ওদের প্রস্থান দেখল। চন্দ্রা দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে আছে। এই মেয়েকেও এখন আর সহ্য হচ্ছে না। চন্দ্রার অচেতন মন মস্তিষ্ক আরও
একজনকে নিজের প্রতিদ্বন্দ্বী বানিয়ে বসল, যার দায় কেবল তার নিজের। গল্প পরগাছা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বেশি বেশি লাইক করবেন।